আপনারা বিপ্লব কথাটা ব্যবহার করছেন, আমরা কিন্তু গণ অভ্যুত্থান হয়েছে, বিপ্লব কিন্তু হয়নি। ফলে এখনকার যে লড়াই হবে, সাংস্কৃতিক লড়াই, এটা হবে যেটা অপূর্ণ, যেটা আমরা করতে পারিনি, এটাকে সম্পূর্ণ করার লড়াই। ফলে সাংস্কৃতিক যে লড়াই সংগ্রামটা, তার মধ্যে থাকবে আগামী দিনে আমরা কি করে বৃহত্তর লড়াইয়ের জন্য আমরা তৈরি হব। সাংস্কৃতিক আন্দোলন সেই বৃহত্তর লড়াইয়ের জন্য আমাদেরকে তৈরি হতে হবে। এখন সেই বৃহত্তর লড়াইটা কি? সেই বৃহত্তর লড়াইটা হচ্ছে নতুন গঠনতন্ত্র প্রণয়ন করা। প্রথম থেকেই এই তরুণ ছাত্ররা দাবি করেছে যে বাংলাদেশের জন্য একটা নতুন গঠনতন্ত্র দরকার, আইন না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সংবিধান মানে আইন। আমরা কিন্তু ঔপনিবেশিক শাসক না। ইংরেজ আইন প্রণয়ন করে আর জনগণ গঠনতন্ত্র করে, এই পার্থক্য মনে রাখবেন। যখনই আপনি সংবিধান বলবেন, তার মানে আপনি একটা ঔপনিবেশিক শাসক। আপনি লুটেরা মাফিয়া শ্রেণীর পক্ষে আপনি একটা শাসনতন্ত্র বানাবেন, একটা আইন দিয়ে গরিবদেরকে শোষণ করবেন, সাধারণ মানুষকে শোষণ করবেন, আগের মতোই চলবেন। আর গঠনতন্ত্র মানে জনগণ নিজেরা অংশগ্রহণ করে, তারা কি করে একসঙ্গে বাস করবে, পরস্পরের সঙ্গে তাদের সম্পর্ক কি হবে, এটা তারা তৈরি করে। এটা তৈরি করতে গিয়ে তারা সংস্কৃতির দিকে তাকায় এবং সংস্কৃতিকে তারা কি করে, তারা বোঝার চেষ্টা করে। সেখান থেকে তারা শিক্ষা নেয়, যেটা বর্জনীয় সেটা বর্জন করে। আরও বৃহত্তর যে জনগোষ্ঠী গড়বার কথা, এটা তারা করে। ফলে এটা রাজনৈতিক জনগোষ্ঠী। তাহলে আমরা সে রাজনৈতিক জনগোষ্ঠী করবার একটা বড় উদাহরণ, নজির এই গত দুটো উৎসব একসঙ্গে করে এই সরকার দেখিয়েছে। সেটা কী ছিল? চৈত্র সংক্রান্তি এবং নববর্ষ। এখানে সাংবাদিক ভাইরা আছেন, আমি অধিকাংশ পত্রিকা দেখেছি, অধিকাংশ পত্রিকা বুঝতে পারেনি এই অন্তর্বর্তীকালীন সরকার কি বার্তা জনগণকে দিতে চাইছে। প্রত্যেকে বলছে এটা নববর্ষের উৎসব। ওটা কোথাও নববর্ষের উৎসব কথা বলা হয়নি। অন্তর্বর্তীকালীন সরকার কাছে দুটো জিনিস ছিল, চৈত্র সংক্রান্তি পালন করেছি, আমরা নববর্ষ পালন করেছি। এখন চৈত্র সংক্রান্তিটা কেন গুরুত্বপূর্ণ? কারণ চৈত্র সংক্রান্তি আমাদের সংস্কৃতির সঙ্গে যুক্ত। আমাদের কৃষকরা সংক্রান্তি করে, বৈশাখ মাস যখন আসে তখন চিত্রা নক্ষত্র, ওই যে নক্ষত্রের সঙ্গে যোগ, গ্রহের সঙ্গে যোগ, তাদের জীবনটা গ্রহ নক্ষত্রের সঙ্গে যোগ, ঠিক আছে? ফলে ওই যে নক্ষত্র সৌরমণ্ডলে যে রাশিটা চলে যায়, আপনার মেষ রাশিতে প্রবেশ করে, এই যে পরিবর্তনটা, এই পরিবর্তনের সঙ্গে ঋতুর পরিবর্তন হয়, এটা মনে রাখবেন। এই ঋতুর পরিবর্তনটা তারা উৎসব করে, এটা সংক্রান্তি। এটা হলো 1 নম্বর। 2 নম্বর হলো আমাদের সংস্কৃতিতে, এখানে যারা সংস্কৃতি করছেন তাদেরকে বলছি, আমাদের সংস্কৃতিতে ক্যালেন্ডার নেই। আমাদের সংস্কৃতিতে ঋতু আছে, ঋতু ফিরে ফিরে আসে। আপনি যখন বৈশাখ করে বলেন সমস্ত আবর্জনা অতীতের ধুয়ে যাক, মুছে যাক, তার মানে আপনি আপনার ঐতিহ্য অস্বীকার করছেন, আপনার ট্র্যাডিশন অস্বীকার করছেন, আপনার ধর্মকে অস্বীকার করছেন। ফলে পুরানো বলে কিছু নেই। এগুলো কলোনিয়াল আমল আমরা শিখেছি যে পুরানো সব আবর্জনা, পুরনো জিনিস সব খারাপ, এটাকে ফেলে দিতে হবে। এগুলো কলোনিয়াল মেন্টালিটি। ফলে এই যে সংক্রান্তি করার মধ্য দিয়ে আমরা নতুন যে সংস্কৃতির আমরা উদ্বোধন করলাম, এই উদ্বোধনের মানে হচ্ছে আমরা নতুনভাবে নিজেদেরকে জানার চেষ্টা করছি। কারণ আমাদের জনগণ, আমাদের জনগোষ্ঠীর জীবনটা কিসের সঙ্গে যুক্ত? গ্রহ নক্ষত্রের সঙ্গে যুক্ত। এই সিম্পলি এই যে বাজার ব্যবস্থার মধ্যে গড়ে ওঠা যে বিনোদন সংস্কৃতি, এটাকে আমরা সংস্কৃতি বলি না। ফলে সংস্কৃতির কিন্তু দুটো মানে আছে, একটা বিনোদন যেটা কোম্পানিগুলো করে এবং বিনোদনের জন্য টাকা পয়সা করে, নাচাকুদা করে, সমস্ত কিছু করে, এটাকে সংস্কৃতি বলে না। সংস্কৃতি হচ্ছে সেটা যেটা আমার এই নতুন রাজনৈতিক জনগোষ্ঠী নির্মাণে যে সহায়ক হয়। ফলে নতুন রাজনৈতিক জনগোষ্ঠীর জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে গ্রহ নক্ষত্রের সঙ্গে তার সম্পর্ক। আজকে একটা বাচ্চাকে যদি জিজ্ঞাসা করেন অশ্বিনী নক্ষত্র কোথায়, শুক্তারা কোথায়, সপ্তর্ষি মণ্ডল কোথায়, ওই বাচ্চা কিন্তু জানে না। ওই বাচ্চা কিন্তু বলতে পারে না, কাছে আকাশ দিকে তাকানো, সেখানে ইলেকট্রিক পাতি দেখে। এই যে একটা প্রজন্ম গড়ে তুলছে, যে প্রজন্মের সঙ্গে প্রকৃতির সঙ্গে কোনো সম্বন্ধ নেই, গ্রহ নক্ষত্রের কোনো সম্বন্ধ নেই, তো একে দিয়ে আপনি কী রাজনৈতিক জনগোষ্ঠী গড়ে তুলবেন, কী রাষ্ট্র গড়ে তুলবেন? এটা তো সম্ভব না। ফলে যারা সংস্কৃতি করবেন এটা বুঝতে হবে যে চৈত্র সংক্রান্তি এই যে অন্তর্বর্তীকালীন সরকার করেছে, তার তাৎপর্যটা শিক্ষার দিক থেকে কি, চেতনার দিক থেকে কি, এটা গুরুত্বপূর্ণ। 2 নম্বর খেয়াল করবেন যে সংক্রান্তিতে আমাদের গ্রামের মেয়েরা কি করে। আমাদের গ্রামের মেয়েরা 14 রকম শাক তোলায়। কীরকম শাক? অনাবাদী শাক, যে শাক আমি আবাদ করি না।
কেন আবাদ করি না? কারণ এই যে নিয়ামত আল্লাহর তরফ থেকে আমরা পাই, এই যে ভাইরা বসে আছে সব ইসলাম ধর্মাবলম্বী, আপনাদেরকেও বলছি, এই যে আল্লাহর থেকে যে নিয়ামতটা আপনি পান, এই সৃষ্টিটা আপনি পান, আপনাকে কোরআনে বলা হচ্ছে সৃষ্টিকে রক্ষা করা আপনার দায়িত্ব। এই সৃষ্টিকে রক্ষা করার দায়িত্ব, এই জন্য আপনাকে খলিফাও বলা হয়েছে সূরা বাকারা। আপনারা কি সেই দায়িত্ব পালন করেছেন? আপনার ধর্মের কথা বলেন, আপনাকে এই দেশের জনগণকে এই যে বিষ ব্যবহার থেকে রক্ষা করেছেন? আপনার বন রক্ষা করেছেন? আপনার নদী রক্ষা করেছেন? আমাদের মিষ্টি পানি রক্ষা করেছেন? তো করেন নাই তো। তাহলে ধর্মের কথা কেন বলেন? আমাদের ধর্মের কথা বলার মানে হচ্ছে যে আপনাকে যে দায়িত্ব দিয়ে দুনিয়ায় পাঠানো হয়েছে, এত বড় সম্মান দিয়েছে যে আপনি খলিফা, আপনি এই সৃষ্টি, তার যে সৃষ্টি তাকে রক্ষা করা আপনার দায়িত্ব। আপনার সংস্কৃতির মধ্যে গ্রহ নক্ষত্রের সঙ্গে সম্বন্ধ আছে, তো এই সংস্কৃতি রক্ষা করার দায়িত্ব কিন্তু আপনার নাই, আপনি নিচ্ছেন না ওটা। আপনি খালি পরকাল পরকাল করছেন। আমরা তো পরকালের জন্য বাঁচি না, আমরা তো বাঁচি ইহকালের জন্য। ইসলাম তো খ্রিস্টানিটির পরে এসছে, খ্রিস্টানিটি পরকালের কথা বলেছে, ইসলাম তো ইহলোকের কথা বলেছে। আপনি যখন মোনাজাত করেন, আপনি কি মোনাজাত করেন? আমি বলে আগে দুনিয়াতে কি বলে, ফির দুনিয়া হাসানা, তারপর ফির আখেরা হাসানা বলেন, বলে আখেরাতে কথা পড়ে, ওটা আল্লাহর উপর ছেড়ে দেন, ওটা সে বিচার করবে। কিন্তু আপনি সেই বিচার করতে বসে আছেন, আপনি জান্নাতের টিকিট দিচ্ছেন কাউকে, কাউকে জাহান্নামের টিকিট দিচ্ছেন বসে, এগুলো কি ধর্ম বলে? তার সংস্কৃতির ব্যাপারটা আসবে যখন আপনি সংস্কৃতির পুরোমাত্রা আপনি বুঝবেন, এটা মানেটা কি, এটার সঙ্গে আমার ধর্ম যুক্ত, এটার সঙ্গে আমার সংস্কৃতি যুক্ত। এবং এই যে তৌহিদের কথা বলি, তৌহিদ হচ্ছে সমষ্টিগত চেতনা, যে একটা রাজনৈতিক জনগোষ্ঠী গড়ে তুলতে হলে আমার একটা তৌহিদি চেতনা লাগবে। আমি এক, আমরা সকলে মিলে এক, এই উপলব্ধি লাগবে, এই তৌহিদের চেতনা। ওই একটা বেদুইনদের যে জগতে আমাদের রাসূল যিনি এটা প্রমাণ করেছিলেন যে সমস্ত বিভক্ত ট্রাইবে ট্রাইবে যুদ্ধ, হানাহানি, মেয়েদেরকে মাটিতে পুঁতে ফেলা, এটা চলবে না। আমরা সকলে এক, আদম হাওয়ার সন্তান, একই প্রজাতি, আমরা একসঙ্গে বাস করব, আমাদের এই বিশ্ব সমাজ আমরা তৈরি করব, একটা উম্মাহ তৈরি করব। এই হলো তৌহিদের মানে। এই তৌহিদের মানে করতে গিয়ে আমি তো ক্ষুদ্র জাতির সত্তাকে বাদ দিয়ে দিচ্ছি, ও তো সে একের অন্তর্গত। আল্লাহ কি তাকে সৃষ্টি করে না? আমি তো হিন্দুকে, সনাতন ধর্মীকে বাদ দিচ্ছি, বৌদ্ধকে বাদ দিচ্ছি, নাস্তিককে বাদ দিচ্ছি, তো আল্লাহ কি তাদেরকে তৈরি করে না? তাদের জন্য কি বলছি, এই বেটা তুই হিন্দু, কালকে তুই তোর সূর্য বন্ধু বলেছি কিনা বলেন? বলে তো না। তার যে গুণাবলী, তার যে গুণা, তার যে সাফায়েত, তার সেই গুণাবলী আয়ত্ত করাই কিন্তু ধর্ম আমার। ইসলাম একটা বিপ্লবী ধর্ম, মানুষের মহিমাকে সে একদম ঊর্ধ্বে তুলে ধরে। এটা হচ্ছে আমাদের সংস্কৃতি। তাহলে আমার সংস্কৃতির মধ্যে যেমন এই গ্রহ নক্ষত্র থাকবে, তেমনি আমার ধর্ম থাকবে। আমি সে ধর্ম এই আগের মতো পরিচয়বাদ না, যে আমি মুসলমান তুমি হিন্দু, না, এটাকে পরিচয়বাদ বলে, এটাকে বলে জাতিবাদ। এই জন্য জাতিবাদের যুগ আমাদেরকে অতিক্রম করে যেতে হবে। 3 নম্বর যে অনাবাদী সাহের কথা বলি, দেখুন, আবাদি একটা, আমি চাষ করি, আমি যখন আবাদ করি তার মানে আমি সৃষ্টির অন্যান্য যে সকল প্রাণী, অন্যান্য যে গাছটা আপনা আপনি হতে পারতো সেটা করছি না, আমি করছি যেটা আমার চাহিদা মেটা। এই জন্য অনাবাদী শাকের হিসাবটা বছর শেষে নিতে হয়। গ্রামে যাবেন, দেখবেন যে মেয়েরা শাক কুড়াতে বেরিয়েছে সকালবেলা, কারণ এই শাক যদি তারা খুঁজে না পায়, গিমার শাক পেলেন না, কি হেলেঞ্চা পেলেন না, ও বুঝতে পারে যে কৃষিকাজ ঠিক মতো হয়নি, পাওয়া যায় না, পাওয়া গেলে ওটা খাওয়া যায় না, কেন? ওটা বিষাক্ত। এই বিষ কোথেকে আসছে? কোম্পানিগুলো আমাদের এখানে বিষ বিক্রি করছে আর লাভ করছে।